কারণ এমন হবে না যে সকাল 7টার সময় এসে বাইরে থেকে বোঝে মুঝে ডাকবে যে চলো আজকে যেতে হবে, আবার রাত্রি 12টার সময় ঢুকিয়ে দেবে, আবার সকাল 6টায় তুলবে। অ্যাটলিস্ট মানে সেইরকম তো হবে না। কেএমসির যে ইন্টারভিউটা হলো, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু বলো যে কিরকম, মানে একটা ওভারঅল যে কিরকম ধরতে পারে বা কি জিনিস তোমাদের কি ধরেছিল, এক্সপিরিয়েন্স থেকে বেশি ফোকাস করে না থিওরিটিক্যালে যায়? আমাকে আনইজি কন্ডিশনে একটা ফেলবার চেষ্টা করছিল ওরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে। কেএমসি এসএই 2025 এইটার থেকে আমাদের 13 জন সফল ক্যান্ডিডেট রয়েছে। সন্দীপ শীল কেএমসি এসএই 2025 সংবর্ধনা দিচ্ছে সন্দীপ স্যার। হ্যাঁ নেবো তো, ভালো থাকবে, কংগ্রেচুলেশন। এবার আমরা ডেকে নেবো সাহেব কুমার দে, কেএমসি এসএই 2025 আমাদের সফল প্রার্থী। সাহেবকে সংবর্ধনা দেবেন মিস্টার সৌরভ বসু। কংগ্রেচুলেশন সাহেব, ভালো থাকবে। এরপর নেক্সট আমরা জয়দীপ সরকার, কেএমসি এসএই 2025 এর সফল প্রার্থী, তাকে আমরা সংবর্ধনা দেবো। সংবর্ধনা দেবেন মিস্টার সৌরভ বসু। জয়দীপের জন্য একটা হাততালি হয়ে যাক। কংগ্রেচুলেশন জয়দীপ, ভালো থাকবে, ভবিষ্যতে ভালোভাবে কাজ করো। আমার এখানে যারা আছে তারা কেএমসি এসএই 2025 এই পরীক্ষাটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমি এক এক করে প্রত্যেকের সাথে পরিচয় করে নেবো এবং তাদের থেকে কিছু ডিটেলস জানবো। প্রথম কথা হচ্ছে, তোমার কাছে আসি আমি। তুমি তোমার নাম, কোন কলেজ, কোথা থেকে আসছো, ডিপ্লোমা না বিটেক, কিছু এক্সপিরিয়েন্স ছিল কিনা, এটা আমাদের ভিউয়ার্সদের একটু জানাও। আমার নাম সাহেব কুমার দে, আমি আসছি হুগলি জেলার হুগলি থেকেই, হুগলি চুঁচুড়া থেকে। 2018 সালে আমি এইচআইটি থেকে, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করি। তারপর সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি এসএমআইটি গুপ্তিপাড়া, ওখান থেকে 2021 সালে বিটেক পাস করি। তারপর 2023 সাল থেকে আমি পিএইচইতে যে কন্ট্রাকচুয়াল যেই পোস্ট আছে তাতে কাজ করছি। সেইটাই আমার এক্সপিরিয়েন্স। ফাইনালি এখানে চান্স পেয়েছি আপাতত। আচ্ছা, তুমি একটু ভিউয়ার্সদের জানাও। আমার নাম সন্দীপ শীল, আমি আসছি পূর্ব বর্ধমান জেলা থেকে। আমি 2013 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করি এবং 2020 সালে বিটেক কমপ্লিট করি, এবং আমি 2013 সালে কলেজ ক্যাম্পাসিংয়ে জবের অফার পাই, এবং সেই 2013 সাল থেকে কন্টিনিউ এখনো পর্যন্ত আমি জব করছিলাম, এবং জব করতে করতেই আমি প্রিপারেশন নিয়েছি। আচ্ছা, ফাইনালি কেএমসি এসএই ফাইনালি কেএমসি ক্র্যাক করলে। আচ্ছা, তুমি একটু বলো আমাদের ভিউয়ার্সদের। আমার নাম জয়দীপ সরকার, আমি বাঁকুড়া জেলার বড়জোড়া থেকে আসছি। আমি 2016 সালে ডিপ্লোমা পাস করেছি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকে, আর বিটেক পাস করেছি 2019 সালে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তারপর কিছুদিন প্রিপারেশন নিয়েছিলাম আমি, তার প্রিপারেশন নেওয়ার পর আমি জবের মধ্যে জয়েন করে যাই। 4+ ইয়ার্সের মতো মোটামুটি জব করছি। এবং কি জব করতে? আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যাই। আচ্ছা, ফাইনালি পার্মানেন্ট চাকরি এখানে তুমি ক্র্যাক করলে ফাইনালি। আচ্ছা, তোমাদের প্রত্যেককে আমি একটা জিজ্ঞেস করবো কোশ্চেন, যে এই কেএমসি এসএই এই জবটা পাওয়ার আগে তোমরা প্রত্যেকে অন্য কোনো জবে রিটেন পেয়েছো, ইন্টারভিউ কেটে গেছে, এমনি হয়েছে? অনেক আছে। তোমার 2019 সালে আরআরবি ফার্স্ট ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করি। সেকেন্ড রাউন্ডে হয়তো 2 নম্বরের জন্য হয়। আর সেটা না হওয়ার কারণ হচ্ছে আমার বিটেকের পরীক্ষা পড়ে গেছিল, অঙ্ক, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। সেই অঙ্ক পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল বলে আমি পরীক্ষাটা দিতে যেতে পেরেছিলাম, নাহলে ওটা হয়তো দেওয়া হতো না। আচ্ছা, তারপর গেট কোয়ালিফাই করি 2বার, কিন্তু র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি। আমি বোধহয় 34 পেয়েছি, আর একবার 41 পেয়েছিলাম 21 সাল, আর বোধহয় 22-এরটা আমার কোয়ালিফাই করতে পারিনি। আচ্ছা, তারপর 2বার এসএসসি যেই যেটা আছে ওটার ফার্স্ট হচ্ছে ওই বোধহয় 20 সাল নাগাদ একবার কোয়ালিফাই করেছি। আর পিএসসিটা আমরা যেটা দিলাম তারপরেই একটা হয়েছিল 2023 সালে, ওইটার কোয়ালিফাই করেছি, কিন্তু মেন্স কোটারও কোয়ালিফাই করতে পারিনি। আর লাস্টে তো পিএসসি তেও ইন্টারভিউতে বাদ পড়ে গেছে, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা, ওটাও বাদ পড়েছি। আর এখন অনেক কটা চাকরি প্রায়। হ্যাঁ, অনেকগুলোই। তোমার ক্ষেত্রে? না, আমার ক্ষেত্রে এটাই ফার্স্ট টাইম রিটেন কোয়ালিফাই করি এবং ইন্টারভিউ ক্র্যাক করি। এইটাই রিটেন ফার্স্ট এবং এইটা ইন্টারভিউ ফার্স্ট টাইম। এর আগে আমার রিটেনে কি হচ্ছিল, কাছাকাছি যাচ্ছিল, কিন্তু
মানে কোয়ালিফাই হচ্ছিল না। যেমন আমি লাস্ট পিএসসিতে আমার 2 নম্বরের জন্য হয়নি কম। তো তখন মনে হয়েছে যে না, আর একটু বেটার এফোর্ট দিলে আমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তো এটাই আমার ফার্স্ট। আচ্ছা, তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমি 2019 সালে পাস করার পর WBPHIDCL, যেটা পুলিশ হাউসিং, ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাস করেছিলাম। সেখানেও ইন্টারভিউতে কেটে গেছি। কেএমসিতে পাস করেছি, কেএমসিতেও কেটে গেছি। কেএমসি এর আগে যে এসএই গুলো হলো। এসএইতে হয়েছে। পিএসসিতে ঝাড়খণ্ড পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা ছিল, সেটা প্রি মেন্স কোয়ালিফাই করেছিলাম। বাইরের স্টেটেও কোয়ালিফাই করেছিল। হ্যাঁ। আচ্ছা, ওটাও স্টেট State পিএসসি ছিল, কিন্তু অন্য স্টেটে। তো সেগুলো কোয়ালিফাই করেছি, ফাইনালি এটাতে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, খুব ভালো খবর। এই যে পরীক্ষাটা কেএমসি এসএই, এখানে তোমার রিটেনে কিরকম মার্কস ছিল বলে মনে হয়, বা ইন্টারভিউতে কিরকম, এগুলো কোনো আইডিয়া আছে? এক্স্যাক্টলি রিটেনটা বলতে পারো না, তবে 180 এর মতো হবে। 180, মানে বেশ ভালোই মার্কস ছিল। হ্যাঁ। 90টা কোশ্চেন হবে। তোমার ক্ষেত্রে? আমার রিটেনে 162 মতো ছিল। আচ্ছা, তোমার? আমারও এরকম 161 বা 160। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তোমরা যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই জবের সঙ্গে পড়াশোনাটা কন্টিনিউ করেছো। এই টাইম ম্যানেজমেন্ট একটা নিউ ক্যান্ডিডেট, একটা নতুন অ্যাসপিরেন্ট কিভাবে করবে, যে সে জবও করছে পড়াশোনাও করবে? দেখুন, আমার ক্ষেত্রে একটু এক্সেপশনাল কেস। আমাকে মানে সেরকম খুব একটা প্রেসার ছিল না আমার কাজে। আর সব থেকে বড় কথা, আমার সাইটে এরকম 3জন মানুষ ছিল। ভাস্কর অধিকারী বলে, যিনি যেই জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমাকে মানে ভাইয়ের মতো দেখতে। ফলে যেটা হচ্ছে, আমার কাজ করতে খুবই সুবিধা হতো। ফুল পাওয়ার দিয়েছিল আমাকে, আমি যেটা বলতাম সেটাই ফাইনাল। তারপর এখানে ম্যাকান্টোস বার্নের একটা কাজ চলছে, 17 কোটির প্রজেক্ট। তো সেই কাজে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে দেবাশিস পাত্র, এবার তিনি প্রায় 10 বছরের উপর এক্সপিরিয়েন্স। তার ফলে আমি ওই সাইটে গিয়ে তার সাথে যে ডিসকাস করতাম, মানে ওনার সাইড, আমি তো অত এক্সপিরিয়েন্স নয়, ফলে সেই এক্সপিরিয়েন্সটা আমার খুব কাজে লেগেছে। আর তাছাড়াও থার্ড পার্টির 2-1টি ছেলে আছে, ইন্দ্রজিৎ দাস ফাস এরকম আর কি। তো তাদের সাথে এবার যখন ফ্রি টাইম পেতাম, আমি ধরুন কোনো জায়গাটায় অসুবিধা হচ্ছে, ওর সাথে আমি ডিসকাস করতে পারি। ফলে এইগুলো আমার ওনার ইন্টারভিউতে আমার খুব উপকার হেল্প হয়েছে। করেছে। আর পড়াশোনাটা কি করে চালাতো ওই ওর মাঝে, যে একটা চাকরি করতে করতে পড়াশোনাটা কিভাবে? পড়াশোনাটা প্রথম যেটা করতাম সেটা হচ্ছে, আমি চেষ্টা করতাম তাড়াতাড়ি কাজ ফাজ করে এসে রাত্রির জেগে যতটা পারবো পড়বো। কিন্তু সেটা খুব একটা এফিসিয়েন্সি দেখাতে পারতাম না, কারণ আমার আলটিমেটলি সেই ঘুম পেয়ে যেত, জোর করে করে পড়তাম। তো এইটা নিয়ে আমি সৌরভ দার সাথে কথা বলে গেলাম। সৌরভ দা বললো, তুমি যত পারো সকালে ওঠো, রাত্রিরে কাজ করে আসো, তোমার যখন কাজ করে আসো তো মাথাটা অত পরিষ্কার থাকে না, ফলে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি সম্ভব হয় তো সকালে উঠে যদি পড়া যায় খুব ভালো। মোটামুটি সময় পেতে? ওরকম নয়, যেদিন যতটা টাইম পেতাম ততটাই পড়তাম। 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা ওরকম কোনোদিনই পড়িনি। খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা, তার বেশি কোনোদিনই পড়িনি। মানে তোমার ফাউন্ডেশন লেভেল থেকেই তুমি চাকরি করতে করতে পড়ছো। তারপর যেমন আমি সেন্ট্রয়েডে আমি যখন ঢুকি, তা আমার মেইন টার্গেট ছিল, আমি তো অ্যাকচুয়ালি গাইডেন্স একটা দরকার, সিলেবাসটা কি কি আছে, কোথা থেকে কোশ্চেন আছে, সেগুলো তো তারপর মক টেস্ট গুলো দেওয়া, একটা রেগুলার কালচার, সেগুলো তো আমি প্রপারলি বুঝতে পারবো না। সেই জন্য আপনাদের গাইডেন্স দরকার ছিল। তো সেই গাইডেন্সটা আমার হেল্প করেছে। যেমন এস্টিমেশন কস্টিং বলুন, বা থিওরিটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে, সেগুলো আমার খুবই হেল্প হয়েছে। তো সেইগুলোর জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে। আচ্ছা, তোমার ক্ষেত্রে কিভাবে, মানে তুমি তো এলএনটিতে চাকরি করতে নাকি? হ্যাঁ, আমি কলেজ ক্যাম্পাসিং এ পেয়েছিলাম, তখন থেকেই কন্টিনিউ করতাম। এবার সেই জন্য টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আমার মনে হয় অনেকটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। মানে নিজে ভালোভাবে মানে বোঝা যাবে যে না, আমি কোন জায়গাটা ম্যানেজ করতে পারি বা কোন জায়গাটা পারবো না। তো সেভারাল টাইম এই জিনিসটা নিয়ে সৌরভদা বারবার বলেছিল যে ডে এন্ডে না করেও জিনিসটাকে যদি মর্নিং এ করা যায়, সেক্ষেত্রে অনেকটা ইফেক্টিভ হয়। সেটা আমি আমার নিজের ক্ষেত্রে জিনিসটা দেখেছি। হয়তো তাড়াতাড়ি হয়তো মানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আর্লি স্লিপিং এ চলে যাওয়া, তারপরে ভোরবেলায় উঠে, হ্যাঁ ভোরবেলায় উঠে তখন যদি 2 ঘন্টাও দিয়েছি, মনে হচ্ছে যে না, ডে এন্ডে হয়তো 3 ঘন্টা দিলেও যে মানে যে পেতাম না গো, সেই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। আর চাকরি করতে করতে মানে জবের নিয়ে ভাবা, এটা একটা ব্যাপার যে না, আমি জবটা পেতে পারি বা আমি জবটা পাবো, সেই মোটিভেশনটা অনেকটা আমাকে সেন্ট্রয়েডই জুগিয়েছে। আর মানে আমি যেহেতু চাকরি পাওয়ার জন্য পড়ছি, সুতরাং আমার নলেজ গেইন করাটা আলাদা ইস্যু, কিন্তু কতটা কি পড়তে হবে না ভাবে, বা কোন সাবজেক্ট কোনটা ওয়েটেজ বেশি, তো মানে ওভারঅল কি হবে, আমার মানে পরিধিটাকে কম করতে হবে। আমি এমন নয় যে হয় পিএইচডি করতে চাইছি বা কোনো একটা বিশেষ করে কোনো থিসিস লিখবো, জিনিসটা গুছিয়ে মানে এই সাবজেক্ট এখান থেকে এত এত মার্কস আছে, এটা মনে হচ্ছে যে না, চাকরি পাওয়ার পরে যদি নলেজ গেইন করার থাকে সেটা করা যায়, কিন্তু চাকরি পাওয়ার জন্য বেশি নলেজ নিয়ে সেটা
খুব একটা আমি better অ্যাপ্লাই কিছু- করতে পারলাম না গিয়ে, তাহলে ওই নলেজ হ্যাঁ হয়তো প্রচুর নলেজ আছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে এমসিকিউ বই পড়ে মানে রিটিনে মার্কস তোলা যাবে, কিন্তু ইন্টারভিউটা আবার crack করতে ইন্টারভিউ মুশকিল করতে গেলে তার জন্য মানে ফুল কোর্সের যে মানে ইনপুট গুলো আমরা পাই, বা গল্পের ছলে অনেক কিছু জিনিস হয়তো ব্রিফলি ডিসকাশন হয়ে যায়, সেই জিনিসগুলো প্রচুর হেল্প করে। আচ্ছা। নালে আমার মনে হয় কোনো একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি ভাবে হ্যাঁ 2-3 এমসিকিউ বই মানে পড়ে হয়তো রিটিন মানে ভালো মার্কস চলে আসবে, তার 80% অ্যাবভ নাম্বার চলে আসবে, মানে গল্পের ছলে যে জিনিসগুলো সেটাকে হয়তো আমরা অনেক দিনে ভাবি হালকাভাবে যে না এটা মানে টাইম ওয়েস্টেজ হচ্ছে, আমি হয়তো কোনো একটা লাইভ ক্লাস এসেছি তখন যদি 1 ঘন্টা হয়তো ডিসকাশন শুনে মনেই হতে পারে, কিন্তু ওই জিনিসগুলো ইন্টারভিউ ফেস গুলো বোঝা যায় যে না ওই জিনিসটা দরকার ছিল। ওই গল্পটা, ওই হ্যাঁ, মজার হ্যাঁ। ছলে যে কথাটা বলেছিল সেটা হয়তো মাথায় থাকে। কারণ আমি যেহেতু এটা ফার্স্ট ইন্টারভিউ দিয়েছি, তো আমি প্রথমে এখানে অনলাইন অফলাইন ইন্টারভিউ দিতে এসেছিলাম, তো সেখানে আমার অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছিল, বা মানে আমার হয়তো যে কনফিডেন্স লেভেল ডাউন ছিল সেটা আমি অনেকটা পজিটিভ ওখানে গিয়ে পেয়েছি। আর তার উপরে মানে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন যথেষ্ট জেন্টলম্যান, তারা এই সেম জিনিস গল্পের ছলেই অনেক কিছু মানে ডিপে জানতে চাইছিলেন। হেল্পফুল ছিল আর হ্যাঁ, কি। তো সেই যে- জিনিস যেটা আমরা অন্যান্য ইন্টারভিউতে শুনেছি যে স্টুডেন্টকে একটা দমিয়ে দেওয়া শুরুতেই, সেরকম না 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 না, ঘটনা এটা। সেটা ছিল না, কিন্তু গল্পের ছলেই অনেকটা ডিটেলসে যাচ্ছিলেন ওরা। আচ্ছা আচ্ছা। তো সেই জিনিসটা এমনি মানে শর্টকাট কোনো কিছু করে আসবে হবে না না। এখন। তোমার ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল, মানে এই যে চাকরি, তো চাকরির তো একটা ডিউটি বা একটা চাপ থাকে যে এটা আমাকে তুলতে হবে, আবার নিজের পড়াশোনা, এই দুটোকে কিভাবে ম্যানেজ করতে? এটা টাফ জব অবশ্যই। প্রথমত ফাউন্ডেশন কোর্সটা আমার রেডি ছিল, বিটেক 4th ইয়ার পড়তে পড়তে আমি ফাউন্ডেশনটা পড়েছি, এবং তার কিছুদিন পরেও লকডাউনের টাইমটাতে আমি ফাউন্ডেশন জায়গাটা আমার মোটামুটি রেডি ছিল। তুলে নিয়ে গেছিল এটা। হ্যাঁ, তারপর নিজের প্র্যাকটিসটা আমি কন্টিনিউ রেখেছিলাম। আমি মোটামুটি প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা, এদের দুজন যেটা বললো আমার কেসটা মানে ঠিক অপোজিট। আমি প্রতিদিন সন্ধ্যেবেলাতেই মানে রাত্রিবেলাতেই পড়াশোনা করতাম, আমি সকালবেলায় উঠতে পারতাম না। তো রাত্রিবেলাতেই কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 3.5 ঘন্টা, যতক্ষণ আমার ক্যাপাসিটি আমি করতাম। আর ডিউটি আওয়ার্স, কারণ ডিউটি আওয়ার্সটা একটা লং টাইম, তো 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি আওয়ার্স। তো ওই টাইমটায় আমি মকটা দিতাম, মকগুলো দিতাম, এবং মক দিতে দিতে যে জায়গাটায় কোনো জায়গাটা আটকে যাচ্ছি মকে, আমি সেই জায়গাটা দরকার হলে রিভিশনও করতাম যে এই জায়গাটা আমার প্রবলেম ওই ডিউটিতেই চলতে চলতে। আর প্লাস আমার যে জিস্ট যেগুলো আছে মানে প্রত্যেকটা সাবজেক্টের যে সাবজেক্টগুলো, সেইগুলো একটা মাথার মধ্যে মোটামুটি রিপিটেটিভ চলতো, যে সাবজেক্টগুলো একটা মানে কারোর সাথে ডিসকাস না করলেও আমি নিজের মনে মনে একটা বলছি discussion হয়তো এরকম। করতাম যে আমার প্রত্যেকটা সাবজেক্টকে। তো ডিউটি আওয়ার্সটাকে আমি এরকম ভাবে কাজে লেগেছি, তার সাথে রাত্রে এসে যেটুকু হতো। আচ্ছা, মানে রোজই হতো নাকি এটা মাঝে মাঝে গ্যাপ হয়ে যেত? রাত্রের পড়াটা আমি 365 ডেজ করেছি। 365 ডেজ কোনোদিনও মিস হয়নি? না, দারুণ ডেডিকেশন তো। ডেডিকেশন এটা মোটামুটি আমি করেছি। ঠিক ঠিক। সেন্ট্রয়েড এই তোমার প্রিপারেশন, এই চাকরি পাওয়া, এই প্রসেসের মধ্যে কি হেল্প করেছে বলে তোমার মনে হয়? সেন্ট্রাড ওই যে প্রথমেই বলি যে ইন্টারভিউর আগে যে আমার টার্গেট থাকবে পুরো সিলেবাসটা কমপ্লিট করা। এবার যে কোনো আমি তো নিজের ফেভারিট টপিকগুলো আগে বা যেখান থেকে ইন্টারভিউ মেইনলি কোশ্চেন করে সেগুলো আমি আগে কমপ্লিট করবো। সেইগুলো করার পর হয়তো অতটা টাইম থাকে না যে পুরোটা কভার করাতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের ওই যে শর্ট যে নোটসগুলো আছে সেগুলো ভীষণ হেল্প করেছে। ওটা আমি একবার যদি চোখ বুলিয়ে যাই তাহলে আমার অ্যাটলিস্ট এটা মনে থাকে, সাইকোলজিক্যাল এফেক্ট করে যে পুরো সিলেবাসটা আমি অ্যাটলিস্ট পড়ে গেছি, মানে যেগুলো ইম্পর্টেন্ট খুব আসে 80% আমার কমপ্লিট আছে, চোখে পড়া আছে, মানে সেগুলো একদম ভুলে যাব না, কিছু বলতে পারবো। আর তারপর হচ্ছে স্যার ওই যেমন ইন্টারভিউ তো অনেক আমার মতো অনেক স্টুডেন্ট আছে, ফলে আমার যখন এই ক্র্যাশ কোর্সে আপনার ওই আমরা মক টেস্ট গুলো দিই, ফলে ওখানে আইডেন্টিফাই করা যায় যে কতটা আমি পিছিয়ে আছি বা কম্পিটিশনটা কিরকম আছে সেইটা একটা আইডেন্টিফাই করা যায়, ফলে এখানেও খুব সাহায্য হয়েছে। আর যেটা বললাম সৌরভদা যেটা আমায় বলেছিল যে সকালে উঠে পড়ো রাত্রে পড়লে হচ্ছে না, তো ওইটাই আমার মনে হয় আমার খুব সাহায্য হয়েছে। ওইটা আমি করতাম না, যেটা আমার এটা এই ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট হয়ে এসছে, বেরিয়েছে। তোমার ক্ষেত্রে? আমি তো কলেজ ক্যাম্পাসিং এ জব পেয়ে গেছিলাম, তো তখন অনেক সিনিয়ররা বলতো যে না তুই এই কোম্পানিতে জব পেয়েছিস মানে এটা সরকারি বরাবর। এলএনটি। হ্যাঁ, তো ওর বাইরেও যে কিছু হয় সেটা আমি সেন্টারকে দেখেই শিখেছি যে না আমার মতো কেউ চাকরি পেতে পারে, বা আমরা চেষ্টা করলে হবে। তো সুতরাং মানে সেন্টার না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাতে থাকতামই না গো। শুরুটা হতো না। হ্যাঁ, শুরু না হলে তো শেষের কোনো প্রশ্নই আসে না গো সেই জায়গা থেকে। আচ্ছা। কারণ এই যে টোটাল গাইডেন্সটা যে কি করতে হবে মানে কিভাবে করবে
যে চলার রাস্তাটা দেখানো, সেটাই মানে সেন্ট্রয়েড মানে স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত টোটালটাতেই সাথ দিয়েছে। ইভেন ইন্টারভিউ পর্যন্ত, যেদিন ইন্টারভিউ হবে বা তার একদিন কি দুদিন আগে, মানে সেই পজিশনটা পর্যন্ত আমি সেই গাইডেন্সটা পেয়েছি। তোমার ক্ষেত্রে যদি কোনো সেন্ট্রয়েড হেল্প করে থাকে বলো। সেন্ট্রয়েড আমাকে অনেকটাই হেল্প করেছে, মানে আমার চাকরি করার পিছনে অনেকটা হাত সেন্ট্রয়েডের আছে। মানে টিচিং, মানে যেগুলো পড়াটা তো আমি আগেই করে নিয়েছিলাম, কিন্তু পার্টিকুলারলি কোচিং যে জিনিসটা, মানে কোন জায়গাটা ছাড়তে হবে, কোন এক্সামটার জন্য কোন জায়গাটা ছেড়ে দিতে হবে, কোন জায়গাটা বেশি ফোকাস করে পড়তে হবে, কোন জায়গার মকগুলো থেকে বারবার ভুল হচ্ছে, মকে কোন জায়গাগুলোর কোশ্চেনগুলো বারবার ভুল হচ্ছে, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো আমি সেন্ট্রয়েডের থেকে শিখেছি। যে কারণে তারপর থেকে অনেকগুলো পরীক্ষায়, মানে পিএসসি যেই সময় আমি নিয়েছিলাম, তো তারপর থেকে অনেকগুলো পরীক্ষাতেই আমার মানে কোয়ালিফাই করেছি আমি। তার আগেও করেছি, কিন্তু তারপরে জিনিসটা আরো অনেক ফ্রিকোয়েন্সিটা আরো বেটার জায়গায় চলে এসেছে আমার। আচ্ছা, চাকরিটা পার্মানেন্ট চাকরি হয়ে গেল, মানে পেয়ে এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই আনন্দ লাগছে। আচ্ছা, আচ্ছা। আমি তো প্রাইভেট সেক্টরে করেছি, সুতরাং এই যে লাইফের ব্যালেন্সটা, সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ফাইন্যান্সিয়ালি সিচুয়েশন হয়তো আগে পিছিয়ে যা থাকবে থাকবে, কিন্তু ফ্যামিলিকে একটা টাইম দেওয়ার ব্যাপার বা হয়তো মাইনে ওখানে আরো বেশি হয়ে যেত। হ্যাঁ, কিন্তু একটা সময় মনে হবে যে না ঠিক আছে টাকার দরকার আছে, কিন্তু সেটা তাহলে এমন নয় যে নিজের জীবনের থেকেও মানে বড় কিছু ব্যাপার। তো সেই জিনিসটা মানে চাকরির জন্য জীবন নয়, হ্যাঁ জীবনের একটা পার্ট হচ্ছে লাইফের একটা পার্ট হচ্ছে চাকরি, কিন্তু সেটা এমন নয় যে সেটা লাইফকে ক্রস করা যাবে। কিন্তু প্রাইভেট সেক্টরে আমি খারাপ বলছি না, যেহেতু এতদিন করেছি, কেএমসি তে মনে হয় যে সেই জিনিসটা খানিকটা হলেও অ্যাচিভ হবে। না হলেও আমার মানে আমি এতটা কনফিডেন্ট যে আমি যে লাইফটা মানে আগে ডিল করেছি তার থেকে ভালো তার হবে। থেকে 100% ভালো হবে, ঠিক, ঠিক। সেটুকু আমি কনফিডেন্ট। ঠিক। কারণ এমন হবে না যে সকাল 7টার সময় এসে বাইরে থেকে বোঝে মুঝে ডাকবে যে চলো আজকে যেতে হবে, আবার রাত্রি 12টার সময় ঢুকিয়ে দেবে, আবার সকাল 6টায় তুলবে, অ্যাটলিস্ট মানে সেই রকম তো হবে না। ওটাও কাজ করাও, আবার যখন ঘুমোতে দাও ওটাও কাজ করাও। আবার হয়তো রাত্রে একটাতেও মেসেজ করে দেবে যে রিপ্লাই না করলো সে আরেক মানে তো তার থেকে খারাপ কিছু হয় না। ঠিক ঠিক। তোমার কিরকম এখন ফিলিংস হচ্ছে ভালো, চাকরিটা পেয়ে সবাই খুব খুশি, ফ্যামিলি সবাই খুব খুশি। তো ওভারঅল মানে ভালোই লাগছে। নেক্সট এবার কি লক্ষ্য আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য পড়ছি, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গুলো ট্রাই করবো। অবশ্যই করো। তোমার ক্ষেত্রে? আমার মনে হয় যে এই মানে পড়াশোনাটা শেষ বলে কিছু ইয়ে নাই গো, যে আমি হয়তো জবটা পেয়ে গেছি মানে এন্ড হয়ে গেছে শুধু। কারণ আমি নিজের ক্ষেত্রে হয়তো আমি পাইনি, কারণ আমি 3-4 বছর ট্রাই করেছি, হয়নি। কিন্তু আমার বারবার এটা মনে হয়েছে যে আমি হয়তো পাচ্ছি না, আলাদা কথা, কিন্তু আমি প্রাইভেটে জব করলেও আমার নিজের মধ্যে যে গ্রোথটা সেটা আমি নিজে বুঝতে পেরেছি, যে না টেকনিক্যালি আমি স্ট্রং হচ্ছি বা কোনো একটা জিনিসের ওপর অনেক বেশি মানে সাপোজ হয়তো সাইডে গেছি, ক্লায়েন্ট ভিজিট করছে, কিছু করছে, তো সেই জায়গাতে নিজের যে ডেপথটা সেটা অনেক বেশি হেল্প করছে। সুতরাং আমি এই জিনিসটা কন্টিনিউ করবো এবং মানে সেটা বলছে প্রফেশনাল দিকেও সেটা হেল্প প্রফেশনাল করবে। 100%। তো হতে পারে হয়তো 100টা ছেলে প্রিপারেশন নিচ্ছে, তার মধ্যে একটা কি দুটো পেলো না, আমি মানে বলবো যে না, যদি ঠিকঠাক ভাবে যায় প্রত্যেকেই চাকরি পাবে। এবার ইন কেস যদি কেউ মানে নাও পায়, তার প্রফেশনাল লাইফে সেই জিনিসটা একটা অনেক বেশি ইফেক্ট মানে আছে। প্রাইভেটেই হয়তো জব করছে, হ্যাঁ কিন্তু সে প্রিপারেশন নিচ্ছে একটা সার্টেন লিমিট পর্যন্ত জানে সে। হ্যাঁ তাহলে তুমি বলতে চাইছো সেটা তার কাজের ক্ষেত্রেও রিফ্লেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হলো, মানে কোনো ক্লায়েন্ট এলো, যখন বড় কোনো ভিজিট এলো, কিছু এলো, তখন অনেক কিছু টেকনিক্যালি জিনিস বললে তখন সেই জিনিসগুলো অনেক বেশি হ্যান্ডেল করা স্মুথলি ভাবে হয়ে যায় বা জিনিসটা। তাকে একটু ভালো নজরে দেখবে যে হ্যাঁ। না এই ছেলেটা টেকনিক্যালি সাউন্ড বলে মনে হচ্ছে, একে কাজ দাও। হ্যাঁ, এবার হতে পারে আমি এটা পার্সোনাল ভিউ থেকে বলছি, হ্যাঁ। কারণ আমি না, নিজে এটা হয়, এটা হয়। ফেস করেছি। হ্যাঁ। কারণ আমারই সাইডে যখন আসতো শেষ আমাকেই খুঁজতো যে না ঠিক আছে ও কোথায় গেল, অন্যজনকে রেফারেন্স পেয়েছে, বলছে না ও আমার কাছে ড্রয়িং নিয়ে আসবে না, ওকেই পাঠাবে তুমি আচ্ছা, drawing এর জন্য। আচ্ছা। তো সুতরাং মানে পড়াশোনা করে যে একদম 100% শুধু সরকারি চাকরিটা পেলেই পড়বো, নাহলে পড়বো না, সেই জিনিসটা পড়ার একটা আলাদা দাম হ্যাঁ, আছে। আলাদা দাম আছে, বা সব জিনিস আমার মনে হয় ধোকা দিতে পারে, কিন্তু ওটা ধোকা দেবে না, ঠিক। সে কিছু না কোনো একটা সময় ঠিক কাজে লেগে যাবে। খুব ভালো বলেছো, খুব ভালো। অন্য কারোর নাম বলতে চাইবে যে তোমার প্রিপারেশনের বাড়ি থেকে বাড়ির কোনো মেম্বার বন্ধু যারা খুব হেল্প করেছে? যেমন আমাদের ব্যাচে যে অভিজিৎ ছিল, অভিজিৎ আমাকে যথেষ্ট স্টার্টিং থেকে হেল্প করছে, কারণ ও আমি একই কোম্পানিতে যখন করতাম, ও যখন ছেড়ে চলে এসেছিল তখন KMD অভিজিৎ? হ্যাঁ কেএমডি অভিজিৎ দাস, ও ছিল। প্লাস মানে রমেশও প্রচুর হেল্প করছে, কারণ আমি প্রত্যেকের সঙ্গে টাচে থাকতাম, এবার এদের সঙ্গে খুব ক্লোজলি থাকতাম। তো ওরা সবাই জব পেয়েও গেছে। জব পেয়ে গেছে, এবং মানে কারণ আর একটা ব্যাপার থেকে গ্রুপ ডিসকাশনের ব্যাপারটা, যেহেতু আমি বাইরে জব করছি সেইভাবে তো কিছু হতো না,
তো এদের সঙ্গে আমি অনেক কিছু মানে জিনিস ডিসকাস করতে পেরেছি, বা কোনো একটা ডাউট মানে আছে, এবার আমারও কোনো একটা সময় মনে হয়েছে যে না ঠিক আছে এই জিনিসটা মানে জিজ্ঞেস করলে হয়তো কেউ খারাপ ভাববে, কিছু ভাববে, একটু লজ্জা লাগার ব্যাপার থাকে, যে একদিন চেষ্টা করছি বাকি সবাই পেয়ে গেল আমি পেলাম না। তো সেই ক্ষেত্রে নিজের একটা কমফোর্টেবল জোন থাকে যে না ঠিক আছে এই বন্ধুটা আমার আছে, একে আমি জিজ্ঞেস করি, অ্যাটলিস্ট এ ভাববে যে না আমার সিচুয়েশনটা তো বোঝে, তো এই যথেষ্ট ভাবে আমাকে জিনিসটা ক্লিয়ার করতে পারবে। তো তাকে রিপিটেডলি জিজ্ঞেস করা যায়, তো সেই কমফোর্টেবল জোনটা আমি এদের কাছ থেকে পেয়েছি। তো সেই জন্য অভিজিৎ আমাদের দুজনকে আমার তরফ থেকে থ্যাঙ্কস, যে না ওরা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তোমাদের কারো হ্যাঁ, আমার হচ্ছে শুভজিৎ আর মোহন বলে আমার দুটো কলেজেরই বন্ধু আছে এই সাইডে। পরীক্ষার আগে আমাদের একটা অভ্যেস হয়ে যাচ্ছিল যে পড়তে ইচ্ছা করতো না একদম। তখন কি করতাম, আমরা ওই কনফারেন্সে হয়ে যেতাম, যে প্রিভিয়াস যে ইয়ার্স গুলো থাকতো সেইগুলো ফার্স্ট একটা ধরুন আমি বললাম, তারপর সেকেন্ডটা অন্য কেউ বললো, বা থার্ডটা অন্য কেউ, আবার ফোর্থটা আমি রিপিট করতাম। এইভাবে পেপারগুলো পরপর পরপর সলভ করে দিতাম। আর আমরা যখন উত্তরটা বলতাম, যদি কিছু ভুল হতো রেকটিফাই করার জন্য দুজন পেতাম। এর ফলে কি হলো, আমার ওইটা বোধহয় ইন্টারভিউতে সুবিধা হতো, মানে কোথাও বলার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেইটা ওরা আমাকে আইডেন্টিফাই করে বলে দিত, ফলে আমার এইটা একটা গাইডেন্সের মতো হেল্প হতো। আর প্লাস যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে না, তখনও যখন আমি পড়ে নিতে পারছি, মানে সেই তখন টাইমটা Google আমার Meet-এ ওয়েস্টেজ ওই হচ্ছে জিনিসটা না। চলছে যখন একদম গুগল মিটে নয় স্যার, আমাদের ডাইরেক্ট মানে ভিডিও কলিং হয়, ভিডিও কলিং হচ্ছে। আচ্ছা, ফলে এটাই আমার খুব হেল্প হয়েছে আর কি। তুমি কাউকে মেনশন করতে চাও? আমার যারা বন্ধু মেনলি 2-3 জন বন্ধু ছিল। সুবর্ণ বলে একজন ছিল, সন্তু, সে এবারে কেএমসি এপিএসসি তে পেয়ে গেল, ঠিক আছে। তাছাড়া আরেকটা ছেলে আছে প্রশান্ত বলে, ওরা আমাকে মানে আমরা থ্রু আউট দ্য প্রিপারেশন একই সাথে থেকেছি এবং প্রিপারেশনটাও নিয়েছি। যাই হোক, ওরাও ভালো জায়গায় পৌঁছে গেছে, বা যারা যায়নি তারা হয়তো ভালো জায়গায় পৌঁছে যাবে। তো ওরা আমাকে ইমেন্স হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। গ্রুপ ডিসকাশন হতো? গ্রুপ ডিসকাশন, একসাথে থাকতাম, জিনিসগুলো নিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করার। তো এই জায়গাটা খুব হেল্পফুল। এই জায়গাটা না থাকলে হয়তো আমরা সেই প্রিপারেশনেই পৌঁছাতাম না, যেখানে কোনো একটা সরকারি চাকরি ইউআর লেভেলে বা ক্লিয়ার করা সম্ভব। বুঝেছি। আচ্ছা, এই ডিউরিং প্রিপারেশন কি কি বই বা কি রকম ভাবে এটা করতে হবে, বা কি কি অবজেক্টিভ বই করতে হবে বলে তোমাদের মনে হয়, একটু বলো। বই ওরকম আলাদা করে না, যে কোনো বই তুললেই হলো, খালি যেন সেই কোশ্চেন গুলো প্রপার, যে পরীক্ষাগুলো আমরা দিচ্ছি সেই এক্সামের লেভেলের কোশ্চেন যেন হয়। আমি জেনারেলি প্রিভিয়াস ইয়ার্স গুলো তুলতাম, ইএসি প্রিভিয়াস ইয়ার্স গুলো প্রিলিমিনারি ফার্স্ট রাউন্ডে, সেইগুলোরই কোশ্চেন প্র্যাকটিস করতাম। ওই একই, এটা কিছুটা নিজে করতাম, ওই বন্ধুরা যেমন বললাম ওরকম ভাবে ওরাও ভিডিও কল কনফারেন্সে থাকতো। তো বেশিরভাগ ওইভাবেই হতো। আমার মনে হয় এক গাদা বই না করে কোনো একটা বই, সেটাকে আগে 2-3 বার রিভাইজ করে নেওয়াটা বেটার। একটা বা দুটো ব্যাস, হ্যাঁ। এটা মানে ওভারঅল সাবজেক্টের পয়েন্ট অফ ভিউটা যেন ক্লিয়ার থাকে। হতে পারে একটা কোনো একটা পার্টিকুলার পার্টতে যায় না, কিন্তু ওভারঅল সাবজেক্টে ওর একটা যেন ভালো ভিউ থাকে, তাহলে সেটা অনেক তারপরে easy। এমসিকিউ বইটা হেল্প হ্যাঁ, করবে। তারপরে এমসিকিউ বইটা ইয়ে করলো, বা তুমি previous কি year কি এ- বই মানে প্র্যাকটিস করতে? আমার কাছে সত্যি কথা অত টাইম ছিল না, বা আমি অত নরমালি নর্মালি চাকরি করে এসে মানে সেন্ট্রয়েডে যা হতো মোটামুটি মক টেস্ট সেই সবগুলো। সেইগুলো আমার কাছে মনে হয়েছে এনাফ। হ্যাঁ, যে আমি কোনদিন ইএসসি বই দেখিনি। হ্যাঁ, যারা আরো হাই লেভেল, কারণ আমাকে একটা লিমিটেশন ছিল যে না ঠিক আছে আমি এতটাই দেখবো, তার বেশি যাব না। তো নর্মালি যেমন যে বইগুলো সবাই ইউজ করে, যেমন খুরিমুগুপ্তা, গুপ্তা আর এসএসসি প্রিভিয়াস ইয়ার, এটা তো আমার মনে হচ্ছে যে এই তিনটে মানে এই লেভেলের পোস্টে চাকরির জন্য এনাফ। এবার সেটা বাকি তুমি কি সাজেস্ট করবে? যেগুলো মার্কেটে কমন বুক রয়েছে, ঠিক আছে, গুপ্তা, আগর, এসএসসি যে প্রিভিয়াস ইয়ার্স, তারপর ইউথ কম্পিটিশন টাইমস বলে একটা আছে, ওটার 10,000 বা 20,000 যে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, ওই বইটা আমাকে প্রচুর হেল্প করেছে। মানে ওখানে একটা কোশ্চেনকে এত ভাবে রিপিট করে করে দিয়েছে এবং বিভিন্ন স্টেট এই পরীক্ষা হচ্ছে, ইএসইউ আছে, সবই আছে ওর মধ্যে। হ্যাঁ, তো ওখানে একটা কোশ্চেন এত ভাবে ঘুরিয়ে দেওয়া আছে যে কোশ্চেনটা মানে অনেক ইজি হয়ে যায় যখন ফাইনাল অন্য টার্মে অন্য ল্যাঙ্গুয়েজে এলো সেইটা করা যায়। ইউথ কম্পিটিশন, সব দিক থেকে ক্লোজড হয়ে যায়, হ্যাঁ মানে ওপেন স্পেস থাকে। ঠিক ঠিক। তো ওই বুকটা একটা বিরাট হেল্প করেছে আমার। তার সাথে কমন বুকগুলো তো আছেই, আচ্ছা, এগুলো এই যে কেএমসির যে ইন্টারভিউটা হলো, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা একটু বলো, যে কি রকম, মানে একটা ওভারঅল যে কি রকম ধরতে পারে, বা কি জিনিস তোমাদের কি ধরেছিল? এক্সপিরিয়েন্স থেকে বেশি ফোকাস করে না থিওরিটিক্যালে যায়, এইটা তুমি শুরু করো। আমার তো এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, কারণ আমার মোটামুটি মানে মোর দেন 30 মিনিটস হয়েছিল। বাকি সবারই দেখছি প্রথম দিকে 10 মিনিট হয়ে যাচ্ছে, একটু আলাদা রকম সবারই ফিলিংস আসছে। তো
তো ওদের ফিলিংস দেখে আমার নিজের একটু ইয়ে লাগছিল যে না কি হচ্ছে। তোমার কি এলএনটির এক্সপিরিয়েন্স থেকে ধরেছিল? হ্যাঁ, আমার টোটালি এক্সপিরিয়েন্স থেকে ধরেছিল। আর আমি যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কাজ করেছিলাম, তো ওদের যা কিছু কোশ্চেন ছিল ওই রিলেটেড, কিন্তু হ্যাঁ ওই রিলেটেড হলেও কোশ্চেনের ডেপথ যথেষ্ট ভালো ছিল। আর ওরা যথেষ্ট হেল্প করে জিজ্ঞেস করছে, যে হয়তো কোনো একটা জিনিস জানে না বা আমার হয়তো কোনো একটা জিনিসের ডাউট হচ্ছে, ও তখন আমাকে সেটা সাপোর্ট করে বলছে। এমন নয় যে আমাকে সেটা ইনসাল্ট ফিল করাচ্ছে বা তুমি কিছুই জানো না এত বলছে, সেসব কিছু নয়। হ্যাঁ। ওনারা যথেষ্ট পজিটিভ ভাবেই বলছে যে না ঠিক আছে, এই জিনিসটা এইভাবে করলে কি হবে, বা আমাদের এই জিনিসটা আছে। আর আমার একটা সব থেকে ওভারঅল তো 3-4টা হয়তো কোশ্চেন আমি নিজে ভুলও বলেছি, পরে বুঝতে পেরেছি, কারণ এত কুইক জিজ্ঞেস করছিলেন আর আমি এত কুইক বলছিলাম, কারণ আমি যখন দেখছি আমার এরিয়া থেকে কোশ্চেন হচ্ছে। আর আমার এমন নয় যে আমি 10টার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট, আমার পার্টিকুলার 2-3টে টপিক ছিল, আমি ভেবেছিলাম যে না ঠিক আছে এইগুলোতে এলে মানে ওই ডাব্লিউটিপিটা সম্পর্কে তোমার একদম ওখান থেকে এলে একদম আমি ফাটিয়ে ওয়াটার সাপ্লাই রিলেটেড যদি কোনো কিছু আসে, হ্যাঁ। সে হতে পারে পাইপের স্পেসিফিকেশন বা যা কিছু, তো ওই জোনটা আমার যথেষ্ট স্ট্রং জোন ছিল। আর সবে লাস্ট যে আমাকে একজন ওনাদের যে 4জন ছিলেন, একজন জিজ্ঞেস করছিলেন যে রডের কোটিং এর ব্যাপারে আর কি, তো ওটা বলাতে উনি যথেষ্ট হ্যাপি হয়েছিলেন। আর এই জিনিসটা আমি গ্রুপ ডিসকাশন করে বা টেকনিক্যাল আলোচনা করে আমার বন্ধুর কাছ থেকেই পেয়েছিলাম জিনিসটা। তো ওভারঅল ভালো। মানে বারের ওপর কি কোটিং হ্যাঁ, বারের ওপর কি কোটিং রাখা, অ্যাকচুয়ালি আমাদের একটা প্লান্টে ইউজ হতো সেলের স্টিল ভাইয়ের যেত কোটিং এর জন্য, তো ওটা আবার ব্যাকে এখানে আসতো শুধু কোটিং করার জন্য, ও রেট অনেক বেশি ইয়ে হতো, কিন্তু এই জিনিসটা নর্মালি হয় না গো। তো এইটা উনি শোনার পরে যথেষ্ট হ্যাপি হয়েছিলেন। তো তখন আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, ওভারঅল যা হয়েছে লাস্ট তো ভালো হয়েছে, তো শেষ ভালো যা তো হয়ে হলো। তোমার কিরকম না, experience? আমাকে এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কোনো কোশ্চেন করেনি। আমাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে এখানে কি কি ডিপার্টমেন্ট আছে। তো ডিপার্টমেন্টগুলো বলার পর স্পেসিফিক্যালি কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেমন ধরুন ওখানে আমি মেনশন করেছিলাম যে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে। তো সেইখানে আমায় বলেছিল এই কাজটা কি করে। তো সেইটা বলতে গিয়ে আমি একটা জিনিস ভুল করেছিলাম, যে প্রসেস যে চেয়েছিল, ওরা জানতে চাইছিলেন ইন্টারভিউয়াররা যে পরপর স্টেপ কি, মানে বাড়ি থেকে ওটা কালেকশন হবে, তারপর কোনো একটা জায়গায় যাবে, তারপর ওটা সেগ্রিগেট হবে। তো আমি সেইটা না বলে আমি কি করেছি যে প্রসেস গুলো আছে, যেমন কম্পোস্টিং বা পালভারাইজেশন, এগুলো যেগুলো আছে আমি সেগুলো বলে দিয়েছি ডিটেলস। মানে কালেকশনটাই তুমি হ্যাঁ, যাও আমি ঠিক বুঝতেই পারিনি যে ওইখানে আমার ইন্টারভিউটা একটু খারাপ হয়ে গেছিল, যে কোশ্চেন কি করেছে আমি সেটা কিন্তু প্রপারলি বুঝতে পারিনি। এইটা একটা ভুল করেছি। আর একটা সলিড ওয়েস্ট কালেকশনের প্রসেস জানতে চেয়েছি। না কালেকশন নয়, হ্যাঁ বলে কি মানে কি ভাবে এটা করে, মানে ওরা এইভাবে এমন ভাবে কোশ্চেনটা করেছে আমি বুঝতেই পারিনি, ওরা পরপর স্টেপ গুলো জানতে চাইছে। আমি বলেছি কি মেথডোলজি আছে ওটাকে ট্রিট করার, আমি সেগুলো বলে দিয়েছি। তো এইটা একটা ভুল। আর একটা আমি বাজে ভুল করেছিলাম, সেটা হচ্ছে লিকুইফ্যাকশন ধরেছিল, সব বলেছি। আলটিমেটলি যে এটাকে লিকুইফ্যাকশন কেন বলে, জলের মতো হয়ে যায় বা লিকুইডের মতো ইয়ে করে, ওটা ওরা শুনতে চাইছে, দুবার জিজ্ঞেস করলাম, আমি ওটা বলিনি। তো ওই জন্য আমার না ইন্টারভিউর মার্কসটা আমার একটু কম এসেছে, ওইটার জন্য, ওটা আমার ভুল। আচ্ছা, বাদ বাকি সব রেঞ্জের মধ্যে কোশ্চেন ছিল। পাইল টাইল কাকে বলে, এগুলো বেসিক কিছু কোশ্চেন ছিল, ব্যাস ওগুলো মোটামুটি পেরেছি, ভালোই হয়েছিল। কিন্তু এই দুটো কোশ্চেন আমার একটু গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা, তোমার ক্ষেত্রে? কুইক ক্লেতে যেরকম যে বিহেভটা হয়, যে হ্যাঁ, ডিস্টারবেন্সের বলে ওটা অ্যাজ এ লিকুইড বিহেভ করে, এটা ওই লিকুইড টার্মটা শুনতে চাইছিল, সেটা আমি বলি কিচ্ছু না। সোজাতেই তুমি বিষয়টা তুমি জানো, এটা বললেই হবে। ও পার্টিকুলার কোন একটা টার্মকে জানতে চাইছে, যেমন আমার ক্ষেত্রে এই কম্প্যাক্টর মেশিনের কি কাজ, সলিড ম্যানেজমেন্ট জিজ্ঞেস করার পরে বলে কম্প্যাক্টর মেশিনের কি কাজ। আমি বলছি না, হ্যাঁ যে ভলিউমটাকে রিডিউস করে, আমি যতভাবে বোঝাচ্ছি না লেয়ার বাই লেয়ার করা হয়, তারপরে ডেনসিটি বাড়ে। এক কথা হ্যাঁ, এক কথা জানতে চাই না ওইটা কি, তখন নিজেই বলে দিল যে আরে ইয়ার ভলিউম তো রিডিউস হয় কেন। হ্যাঁ স্যার। তোমার ক্ষেত্রে আমার কি? ক্ষেত্রে স্যার প্রথমে তো কেএমসি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো, যে প্রথমে জিজ্ঞাসা করলো যে কেএমসি এর ডিটেলস কিছু, তারপর বললো অ্যাজ এ সাবস্টেশন ইঞ্জিনিয়ার তোমার কি কাজ হবে সেগুলো জানো, সেগুলো মোটামুটি ওয়েবসাইট থেকে রেডি করে গিয়েছিলাম, সেগুলো বললাম। তারপরে আমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে সেখানে স্পেসিফিক্যালি পাইল থেকে ঢুকেছিল ওরা, তো পাইলের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো। তো পাইলের কোশ্চেন জিজ্ঞাসা করার পর হঠাৎ করে কোশ্চেনটাকে শিফট করে বলছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম কাকে বলে, একটা সাডেন চেঞ্জ। ঠিক আছে, সে তো ফ্লুইড মেকানিক্স হ্যাঁ, বা এই জনরাল, যেটা আমার টোটালি পড়াশোনা সম্পর্কে, এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছুই নেই। তো ওনারা ওইটাই রিয়াকশনটা দেখতে চাইছিলেন যে হঠাৎ ঘুরিয়ে দিলাম, এবার এ কেমন react করে। আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছে যে পার্টস পার মিলিয়ন আর এমজি পার লিটার এই দুটো কি একই জিনিস? হ্যাঁ একই জিনিস। তো কিভাবে একই জিনিস হচ্ছে একটু বুঝিয়ে দেখাও তো। তো এরকম আর কি কোশ্চেন জিজ্ঞাসা করছে, বেসিক জায়গা থেকে কোশ্চেন।
বাকি এক্সপিরিয়েন্স থেকে যা জিজ্ঞাসা করে, আমার খুব বেশি আমার ইন্টারভিউ বেশিক্ষণ হয়নি, 10 মিনিটের মতো হয়েছিল। পুরো পাইল কনস্ট্রাকশন থেকে ধরেছে? পাইল কনস্ট্রাকশন থেকে জিজ্ঞাসা করেছিল, পাইলের ডায়ামিটার কত করেছো, পিচ লেন্থ কিভাবে বের করতে হয়, সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, আমার যেটা ওভারঅল মনে হয়েছে, যেটা দাদা বলেছিল এখানে ইন্টারভিউ দেওয়ার সময়, যে হতে পারে আমি হয়তো 2টো কোশ্চেন জানি না বা 3টে ভুল বলছি কিছু, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে না ওরা দেখতে যে না যে ছেলেটা কনফিডেন্স কেমন বা কিভাবে রিপ্লাই করছে, কোশ্চেন যখন ঘুরিয়ে দিচ্ছি সেটা, হ্যাঁ, করছে হ্যাঁ কি করে। সেইটা মেজর ইম্পর্টেন্ট। এমন না যে হ্যাঁ হয়তো একটা কোশ্চেন আমি ভুল বলেছি, 2টো ভুল বলেছি বা কোনো একটা কোশ্চেন বলতে পারিনি, সেটা যে খুব মানে মেজর একটা এফেক্ট আসবে বা আসে, সেই জিনিসটা আমার মনে হয় ঠিক নয়। এটা দিয়ে মানে interview- ওভারঅল সে কেমন, তার হ্যাঁ। বিহেভিয়ার কিরকম, সে সামলাতে পারছে কিনা, হ্যাঁ। এটা একটা। যে আমাকেও সেম জিনিসটা, আমাকে আনইজি কন্ডিশন একটা ফেলবার চেষ্টা করছিল ওরা। প্রথমে যখন এক্সপিরিয়েন্স থেকে বলে দেওয়ার পর তারপর একটা মানে কমপ্লিট আনইজি কন্ডিশনে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গাটাই আমি কাম থাকছি কি না অ্যাকচুয়ালি সেই জায়গাটা চেক করছে। আচ্ছা, মানে গিয়ারটা সিটটা স্মুথ হচ্ছে কিনা নাকি ঝাঁকুনি দিয়ে উঠছে, Exactly. এটাই না একজন টেকনিক্যাল কোশ্চেন করতে হতো, অন্যজনে জিজ্ঞেস করছে যে তোমার আগের কোম্পানির স্যালারি কত ছিল, প্রসঙ্গ চেঞ্জ কি ছিল, মানে ইয়ে। তো সেই জিনিসগুলোকে ওরা, ওরা তো লাইন কেটে দেওয়া, হ্যাঁ এটা করবে ইন্টারভিউ। তারপর কেউ যদি বানিয়ে বলে সেই ক্ষেত্রে ওগুলো তখন এক্সপোজ হয়ে যায়, এইটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। না, যে তার সে বানিয়ে সে সমস্ত কিছু বলছে, আমি ধরে নিলাম একজন ক্যান্ডিডেট, তখন ওই পরপর কোশ্চেন হলে কি হয়, তার ওই তথ্যটা সে তখন দিতে পারে না। এটাও একটা ব্যাপার হতে পারে। ওটা করা বোকামি, যতটা নিজের মানে সঠিক সেটা বলাই অনেক বেটার। কারণ ওখানে যে 4জন আছে মনে হয় আমাদের থেকে অনেক বেশি ক্যাপাবল, ওই জিনিসগুলো চোখ মুখ দেখেই বুঝে যাবে ঠিক ঠিক ঠিক। যে কি না বলছে, জানলে না পরিষ্কার বলছে। জানি না বলে দেওয়াটাই ভালো। মানে লিভ করতে পারি, কোনো অসুবিধা হ্যাঁ নেই। অসুবিধা। ওনারা ফোর্সও করছে না, আবার নেগেটিভ কোনো কিছু বলছে না, হ্যাঁ জানি না ঠিক আছে, তো সেদিক দিয়ে অনেক বেটার। আচ্ছা, নতুন যারা আপকামিং অ্যাসপিরেন্ট তাদের জন্য তোমাদের যদি অনলাইনে কিছু টিপস থাকে তাহলে সেটা একটু বলো। প্রত্যেক দিন পড়তে হবে, একটু হলেও প্রত্যেক দিন পড়াটা রাখতে হবে। আর হচ্ছে রিভিশনটা একটু বেশি করতে হবে। রিভিশন বেশি ইম্পর্টেন্ট নাকি? রিভিশন বেশি ইম্পর্টেন্ট। রিভিশন ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। রিভিশন ছাড়া মানে সরকারি চাকরি পাওয়া অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। আমি অ্যাটলিস্ট সেটাই দেখেছি যে পড়ছে, সবাই অনেক দিন ধরে পড়ছে, কিন্তু রিভিশন যদি না করে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা সাবজেক্টকে সবসময়, মানে আমি তো সবসময় একটা ওই মধ্যে থিঙ্কিং এর মধ্যে থাকতাম যে জিনিসগুলোকে মাথার মধ্যে রিভিশন করা, মানে এইটার এই ভ্যালু, এটার ডেফিনেশন, এই ফর্মুলা ছিল, চার্ট গুলো, টেবিল গুলো আর কি। তো এই সমস্ত জিনিসগুলো করা, রিকল করা অল টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর মক অবভিয়াসলি মক দেওয়া তো ভীষণ জরুরি। আর এইটুকুই। আচ্ছা, এইসব করতে ভালো লাগে সবসময় চাকরি বাকরি করে? ফোকাস যদি থাকে তাহলে মানে না ভালো লাগার তো কোনো নেই। মানে যদি আমার টার্গেট থাকে যে হ্যাঁ আমাকে গভর্নমেন্ট জবটা লাগাতে হবে, তাহলে আমাকে এটা করতেই হবে। ঠিক। না মোটিভেট থাকতে হবে, তাছাড়া তো বিকল্প কোনো উপায় নেই। মানে মানে বিনা মোটিভেশনে কোনো কিছু কত হবে না। বছর তুমি প্রিপারেশন লাইনে আছো? আমি 2018, তাহলে ক বছর হলো তাহলে? হবে 5-6 বছর। যদি এবছরে না হতো আমি আমার যতদিন এসে 7 বছর নাকি? হ্যাঁ, 7 বছর ধরে প্রিপারেশন লাইনে আছো, তারপর এটা হলো। হ্যাঁ এইটা না হলে আমি ট্রাই করতাম, আমার Try করে আমার কাছে যেতে- হারানোর কিছু নেই। আমি হয়তো ঠিক, বললে ঠিক। অনেকজন আমার সঙ্গে একমত হবে না, হ্যাঁ। কারণ আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন এটাই ভেবেছি যে আমার কাছে হারানোর কিছু নেই, হবে না হবে। আমি আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই করবো। আর আমার একটা জিনিস বারবার মনে হতো যে ঠিক আছে, কারণ আমি যখন প্রিপারেশন নিচ্ছি তখন আমি আমার নিজের ইন্টারনালি বুঝতে পারি যে না আমার আগে কোন লেভেলে আমার ছিল আর এখন কোন লেভেলে হচ্ছে। আমি যেদিন প্রথম পরীক্ষা দিয়েছিলাম 2018 পিএসসি, তখন আমি তো কোনো বুঝতেই পারিনি যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করেছে। প্রথম তো বুঝতে হবে যে 100টা কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে, কোন সাবজেক্ট হ্যাঁ। থেকে বুঝতে পারছি। তো তারপরে যখন পরীক্ষা দিলাম তখন বুঝতে পারলাম যে না অ্যাটলিস্ট 100টা কোশ্চেন বুঝতে পারছি যে কোন সাবজেক্ট থেকে আসছে। তারপর কিছু পাচ্ছি, হ্যাঁ। কিছু পাচ্ছি না। তারপরে যখন দিলাম তখন যেন এতে 50% এর উপর হলো। তো এইভাবে আস্তে আস্তে হয়েছে। এবার লাস্ট যে আমি 3টে পরীক্ষা দিয়ে সবগুলো দিয়ে অ্যাবাভ 70% এর উপরে হয়েছে। তো সুতরাং মানে ওই জিনিসটা আস্তে আস্তে মানে ইমপ্রুভ হবে। আর এমন নয় যে আমি ছেড়ে দিলাম বা একদম হলো না পিএসসি তে, ঠিক আছে আর হবেই না, হবে না তাতে কি আছে। মানে সব থেকে রাফ এন্ড টাফ কি হতে পারে, এবার আমি পড়লে আমার খারাপ তো কিছু হবে না, আমি সেটাকে কন্টিনিউ করে যাবো। আমি আমার দিক থেকে 100% এফোর্ট দেবো যে যাতে হয় জিনিসটা। এবার ইন কেস লাস্ট মুহূর্ত পর্যন্ত হলো না, আমার কাছে অন্য অপশন থাকবে, জীবনও ওখানে শেষ নয়। ঠিক, ওই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমি আমার প্রাইভেট সেক্টর হ্যাঁ। করছি, সেখানেও আমি কারণ আমি প্রাইভেট সেক্টরে জিনিসটা অনেক বেশি এর রেজাল্ট পেয়েছি। কারণ কি হতো,
আমাদের সাইডে যখন বড় বড় ভিজিটার চিফ ইঞ্জিনিয়ার আসছে বা কিছু আসছে, ওরা কিন্তু যথেষ্ট টেকনিক্যালি কথা বলতে, এমন নয় যে আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে লেবার মতো বলে দিচ্ছি যেখানে কত গ্যাপ আছে, এই তো স্যার এই এত ইঞ্চি আছে এই আছে ওরকম তো ওখানে মানে ওই জিনিসগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে যথেষ্ট ইফেক্টিভ ভাবে আমার এই এডুকেশনটা যথেষ্ট সাহায্য করেছে এই জিনিসগুলো। ঠিক আছে, প্রত্যেককে থ্যাংক ইউ। এখানে আসার জন্য প্রত্যেকজনের একটা হাততালি হোক। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন।